আমরা আসলে দেখছিলাম প্রধান উপদেষ্টা তিনি আসলে একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং স্পষ্ট করে আসলে এটা বলেছেন, আমরা যদি দেশকে সমৃদ্ধশালী অবস্থানে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই হা ভোটে দেওয়া উচিত এবং হা ভোটে সিলটা দিলে সেই দরজাটা আসলে খুলে যাবে। এবং উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার কমিশনটা হয়েছে, তারা কিন্তু চাইলেই সেই সংস্কারটা সবাই একসাথে বসে বাস্তবায়ন করে ফেলতে পারতো, কিন্তু সেটা জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই এই গণভোটের আয়োজনটা করা হচ্ছে। কাজেই হাঁ ভোট খুব গুরুত্বপূর্ণ, এটা আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। জনগণ আসলে কতটা বুঝতে পারছে বলে মনে করেন হাঁ ভোটের গুরুত্বটা? প্রথমত বাংলাদেশে এবার যে গণভোটটি অনুষ্ঠিত হচ্ছে, এই গণভোটটি বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য গণভোট। এ কারণে যে 1977 সনে এবং 1985 সনে যে গণভোট দুটি হয়েছিল, সেটি ছিল তৎকালীন শাসকরা ক্ষমতায় থাকা এবং তাদের কর্মসূচিতে বাংলাদেশের মানুষের সমর্থন আছে কিনা সেটা হ্যাঁ না বলার ব্যাপারটি। দ্বিতীয়ত আমরা একটা গণভোট দেখেছিলাম 1991 সালে, সেটি অন্যভাবে খুব গুরুত্বপূর্ণ গণভোট ছিল। সেটি ছিল বাংলাদেশ যখন প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা থেকে পার্লামেন্টারি ব্যবস্থায় চলে যায় দ্বাদশ সংশোধনের মাধ্যমে, তখন সংসদে এই অ্যামেন্ডমেন্টটা পাশ হওয়ার পরে তখন রাজনৈতিক কর্তৃপক্ষ এবং সকলে মনে করেছে যে বাংলাদেশের জনগণের কাছে ফিরে যাওয়া উচিত, জনগণের বিষয়ে কে বলে। সেই জন্য 1991 সালে আরেকটি রেফারেন্ডাম হয়েছিল। সেই রেফারেন্ডামে বাংলাদেশের মানুষ পার্লামেন্টারি সিস্টেমের পক্ষে রায় দিয়েছিল। এবারের গণভোটটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই জন্য যে আগস্ট 2024 যে রাজনৈতিক ব্যবস্থাটি ভেঙে পড়ে, স্বৈর এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ভেঙে পড়ার ফলে কয়েকটা জিনিস একসাথে ঘটে। একটা হচ্ছে 5 তারিখে যে মানুষ রাস্তায় নেমেছে সারা দেশে, সেটি একটা গণরায়, সেটি একটা বিপ্লব পরিস্থিতি। শতাব্দীতে একবার, শতাব্দীতে দু একবার, কয়েক শতাব্দীতে একবার তৈরি হয়। সুতরাং ওই যে অভূতপূর্ব পরিস্থিতি, সেই জনগণ যে এই পরিস্থিতিতে যে ম্যান্ডেটটা দিল একটা নতুন ব্যবস্থার জন্য, যার ফলে প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট ক্ষমতাসীন হলেন এবং 3টি সুনির্দিষ্ট কাজ ডিফাইন করলেন যে একটা হলো রিফর্ম হবে, বিচার হবে হত্যাকাণ্ড এবং অন্যায় এবং দুর্নীতির, এবং তৃতীয়ত হচ্ছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, যে প্রক্রিয়াটি এখন অলরেডি চলছে। এরপরের স্টেজে তো জনগণ এই গভর্নমেন্টকে ম্যান্ডেট এবং দায়িত্ব দিয়েই আসলে বসিয়েছে। এরপরের স্টেজে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণে কিছু সংস্কার কমিশনের প্রস্তাব মোতাবেক সেখান থেকে রেকমেন্ডেশন নিয়ে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করলেন। ফলে সেটি একটা আগের ম্যান্ডেটের এক ধরনের রিনিউয়াল হলো। তো এটা খুব ভালো কথা যে ঐকমত্যের ভিত্তিতে অনেকগুলো জায়গায় রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো একমত হলো। এখানে একটা কথা পরিষ্কার করবার দরকার, প্রতিটি আওয়ামী লীগের কিন্তু এখানে মানে জায়গার কোনো সুযোগ নেই। এই কারণে যে তিনটি কারচুপি এবং জোচ্চুরি নির্বাচন করেছেন, জনগণের অধিকার হরণ করেছেন, গুম খুন হত্যা করেছেন, এবং বিপ্লবে পরাজিত শক্তির কোনো স্থান পৃথিবীর কোথাও থাকে না। সুতরাং এখানে আওয়ামী লীগ আলোচনার বিষয় না। অন্যান্য গণতান্ত্রিক দল সকলে যেহেতু সিগনেচার করেছেন, সেখানেও একটা ঐকমত্য তৈরি হয়েছে, এক ধরনের রিনিউয়াল অব দি ম্যান্ডেট, জনগণের যে আগের ম্যান্ডেট সেটা রিনিউয়াল হয়েছে। বুঝতে পারছি। সুতরাং এখন সেই ম্যান্ডেট অনুযায়ী এই সংস্কার প্রস্তাবগুলো আবার জনগণের কাছে ফিরে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে জনগণ এটার পক্ষে রায় দেয়। এটা জনগণের প্রতি শ্রদ্ধা বশত এটা করা হয়েছে। কিন্তু আমি বলবো এই হা ভোটের পক্ষে যথেষ্ট ভালো প্রচার হয়নি। আজকে আমি একজন উবার ড্রাইভারের সাথে কথা বলছিলাম, সে বলল উনি পরিষ্কার না, কেন আমি হা বা না ভোট দেবো। আমি ধারণা করছিলাম আমি তো নাতেই দেবো। আমাকে জিজ্ঞেস করলেন যে কি লাভ হবে আমার। আমি বললাম যে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট হলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। তার মানে এটা খুব চমৎকার একটা পয়েন্ট আপনি বলেছেন যে প্রান্তিক অঞ্চলের মানুষও কিন্তু এই পুরো বিষয়টা পরিষ্কার না, এবং শহরে যারা আছেন, যারা শ্রমজীবী মানুষ, যারা খুব বেশি রাজনৈতিক সচেতন না কিন্তু দেশটা যেন সুষ্ঠু রাজনীতির ধারায় থাকে এটাতে বিশ্বাস করেন, তাদের অনেকের কাছে হয়তো পরিষ্কার না, যে কারণে আসলে প্রচারণার দায়িত্বটা নেওয়া হয়েছে। আমি এখানে একটু রাজনীতিবিদদের বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। এবার মোশাররফ হোসেন, আপনার জায়গা থেকে একটু বলবেন, মানে অনেক সংস্কারের জন্য বৈঠক, নানা ব্রেন স্টর্মিংয়ের পর একটা সিদ্ধান্ত আসার পর গণভোটের ডিসিশনটা এসেছে, এবং সাধারণ মানুষকে এই জিনিসটা বোঝানোটা খুব গুরুত্বপূর্ণ যে হ্যাঁ ভোট দিলে আসলে কি ঘটবে, না ভোটে আসলে কি পরিণতি হতে পারে। আপনার কি মনে হয়, যেহেতু দীর্ঘদিন আপনি আসলে মাঠে রাজনীতি করছেন, মানুষ কি বুঝতে পারছে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, কতটা স্পষ্ট হয়েছে তাদের কাছে? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সমালোচক সহ সকল দর্শকদেরকে। না, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে গণভোট নিয়ে যে ধরনের প্রচারণার দরকার ছিল সেই ধরনের প্রচারণা হয়নি। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমরা যারা রাজনীতির কর্মী অথবা আমরা যারা প্রার্থী,
নির্বাচনের আচরণবিধির কারণে কিন্তু আমরা এখন কোনো গণসংযোগ বা প্রচারে আমরা যেতে পারছি না, যার কারণে আমরা কিন্তু অনেকটা নিশ্চুপ বসে আছি। জি। হয়তো 22 জানুয়ারি থেকে প্রচার শুরু হবে, তখন একটা সংকট কিন্তু এখানে হবে, একদিকে প্রার্থী কি তার নিজের প্রচারণা চালাবে না গণভোটের প্রচারণা চালাবে। একদম। এই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে আরো অ্যাক্টিভ হওয়া উচিত, আরো প্রচারণাটাকে জোরদার করা উচিত। কারণ এখানে সাংবাদিক যে বন্ধুটি আছে উনি সঠিক কথাই বলেছে, জি। যে এখনো কিন্তু প্রান্তিক মানুষ এখনো এই যে গণভোটে আসলে তাদের কি লাভ ক্ষতি হবে এটা কিন্তু তারা বুঝতে পারছে না। সুতরাং এটা অনেকটা ডিপেন্ড করবে আগামী দিনে প্রচার উপর। আমি এখন বর্তমানে আমার নির্বাচনী এলাকায় আছি, কারণ জানেন আপনারা যে আমি 114 পটুয়াখালী থেকে সংসদ সদস্য প্রার্থী। কিন্তু আমার এখানে আমি দেখি কিছুটা প্রশাসনিক কিছুটা একটু তৎপরতা আছে, কিন্তু সেইটাতে সাধারণ মানুষের খুব একটা সাড়া আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বরং এই ক্ষেত্রে আমি মনে করি যে শুধু গণভোটের জন্য আমার শুধু রাজনৈতিক দল বা অন্যান্য সামাজিক শক্তিগুলিকেও সরকার কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। চমৎকার। বলে রাখি কাজী মনিউদ্দিন, আপনি কিন্তু পুরো আয়োজনে আছেন। যে কোনো জায়গায় যে কোনো স্থানে যদি আপনার মনে হয় কোনো কিছু জানতে চাওয়ার বা কোনো প্রশ্ন করার, আপনি কিন্তু সাথে সাথে সেটা করতে পারেন। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনার কাছেও একই বিষয়ে একটু জানতে চাই। প্রথমত, রাজনৈতিক প্রার্থী যারা আছেন তাদের একটা বড় দায়িত্ব এই হাঁ ভোটের প্রচারণার একটা জায়গা তৈরি করা বা সেই ব্যাপারটা তুলে ধরা। সরকারেরও দায়িত্ব রয়েছে, কিন্তু সাধারণ মানুষের তো বোঝার ব্যাপারও তো আছে। কতটুকু সেটা হচ্ছে বলে রাখি, আপনার বক্তব্যের মাঝখানে আমি থামাতে পারি কারণ একটা বিরতিতে যাব। জি। ধন্যবাদ একাত্তরকে এবং ধন্যবাদ আমার সহ আলোচকদের এবং যারা রাত জেগে আমার কথা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। প্রথম কথাটা হচ্ছে যে জুলাইয়ের পরে এই আমাদের কনস্টিটিউশনেই আর্টিকেল 7-এ বলে স্পেসিফিক্যালি জনগণকেই বলে দেওয়া হয়েছে এই রাষ্ট্রের সর্বময় ক্ষমতার উৎস, এবং সেই ক্ষমতার উৎস হিসেবে এই সরকার দায়িত্ব নেয় এবং সাবসিকুয়েন্টলি দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য সংস্কারগুলোর বিভিন্ন সংস্কার কমিশন করে সেখান থেকে সাজেশন নিয়ে একে জুলাই সনদ করে। এবং সেই জুলাই সনদের যেহেতু অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো পার্টি, সেখানে প্রায় 84টা প্রস্তাব আছে, সেখানে ডিসেন্ডিং আছে অনেকগুলো পার্টির, এবং যার পরিপ্রেক্ষিতে একটা সরকার গণভোটের দিকে হাঁটছে শেষ পর্যন্ত। গণভোট কেন হচ্ছে? 4টি প্রশ্ন, কিন্তু সরকারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন পিএসসিতে সরকারি এবং বিরোধী দলের সমানুপাতিক পার্টিসিপেশন থাকবে। যেন তেনভাবে সংবিধান সংশোধন করা যাবে না। শুধু তাই না, বিরোধী দল ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, এবং 10 বছরের বেশি কে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। পর্যায়ক্রমে নারীদের অবস্থান রাজনীতিতে এবং সমাজের বিভিন্ন প্রেক্ষাপটে অবস্থান, তাদেরকে ভালো একটা অবস্থান তৈরি হবে। বিচার বিভাগে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স করা হবে। এই হলো গণভোটের মূল টার্গেট, রাষ্ট্রকে আগামী দিনের জন্য তৈরি করার জন্য। কিন্তু এখন যে ব্যাপারটা হচ্ছে, গণভোটের যখন সরকারের বিভিন্ন উপদেষ্টারা তারা যখন হা ভোটের ক্ষেত্রে প্রচারণা শুরু করতে যাচ্ছিলেন, পজিটিভলি বলছিলেন, তখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু সমালোচনার সম্মুখীন হয়েছিলেন, বা বিভিন্ন স্টেক হোল্ডার থেকে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন যে আদৌ সরকার গণভোটের প্রচারণা করতে পারে কিনা।